আগামী ৫ আগস্ট জুলাই বিপ্লবের ১ বছর পূর্ণ হবে। হাসিনার পতনের পর ক্ষমতায় এসেছিলেন নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ১১ মাস ধরে চলছে তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। কিন্তু এই ১১ মাসে কতটা পরিবর্তন এসেছে, কোন প্রতিশ্রুতি রক্ষা হয়েছে আর কোনটা এখনো স্বপ্নেই রয়ে গেছে, আজ সেই হিসাব নিকাশের সময়। প্রথমেই দেখুন কি প্রতিশ্রুতি দিয়েছিলেন ইউনূস সাহেব। ক্ষমতায় এসেই তিনি বলেছিলেন, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব, ব্যাংকিং সেক্টর সংস্কার করব, মানবাধিকার প্রতিষ্ঠা করব আর দ্রুততম সময়ে গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করব। ১১ মাস পর প্রশ্ন ওঠে, এর কতটা বাস্তবায়ন হয়েছে? অর্থনৈতিক ক্ষেত্রে কিছু ইতিবাচক খবর আছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৩১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। রেমিটেন্স রেকর্ড পরিমাণে এসেছে। গত ১০ মাসে ২৫.৪৫ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৮% বেশি। কিন্তু এর বিপরীতে মুদ্রাস্ফীতি এখনও ৯.৯৪%। মানে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বাড়ছেই। ব্যাংকিং সংস্কারে কিছু কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোর বোর্ড বদল করা হয়েছে। আন্তর্জাতিক অডিটিং ফার্ম দিয়ে দুর্বল ব্যাংকগুলো অডিট করানো হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত মূল দুর্নীতিবাজদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া যায়নি। অনেকেই দেশে আছেন, অনেকে বিদেশে পালিয়ে গেছেন। মানবাধিকার ক্ষেত্রে অগ্রগতি চোখে পড়ার মতো। জোরপূর্বক গুমের তদন্ত কমিশন গঠন করা হয়েছে। জুলাই গণহত্যার আন্তর্জাতিক তদন্তের ব্যবস্থা করা হয়েছে। জাতিসংঘের রিপোর্টে প্রমাণিত হয়েছে ১৪০০ মানুষের হত্যাকাণ্ড। কিন্তু এখনো পর্যন্ত প্রধান অপরাধীদের বিচার শুরু হয়নি। এবার আসুন সবচেয়ে বিতর্কিত বিষয়ে, নির্বাচন। ইউনূস সাহেব প্রথমে বলেছিলেন ১৮ মাসের মধ্যে নির্বাচন, তারপর বলেছেন ২০২৫ সালের শেষ নাগাদ, এখন বলছেন ২০২৬ সালের এপ্রিল। এই বিলম্বের কারণে বিএনপি ও অন্যান্য দল ক্ষুব্ধ। তারা বলছেন, আর কত দেরি। কিন্তু ইউনূস সাহেবের পক্ষ থেকে যুক্তি হলো, প্রথমে সংস্কার, তারপর নির্বাচন। তার দাবি, নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ, প্রশাসন সবকিছু সংস্কার করে তবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব। প্রশ্ন হলো, জনগণ কতদিন অপেক্ষা করবে? এদিকে নতুন একটি রাজনৈতিক শক্তির উদ্ভব হয়েছে। নাহিদ ইসলামের নেতৃত্বে গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি। তারা দাবি করছেন পুরনো রাজনীতির বিকল্প হিসেবে। কিন্তু তাদের জনপ্রিয়তা কতটা, সেটা এখনও অস্পষ্ট। অন্যদিকে বিএনপি মনে করছে তারাই পরবর্তী সরকার গঠন করবে। আন্তর্জাতিক পর্যায়ে ইউনূস সাহেবের গ্রহণযোগ্যতা বেশ ভালো। বিশ্বব্যাংক, IMF, ADB সবাই বাংলাদেশকে বিপুল পরিমাণ ঋণ ও সহায়তা দিচ্ছে। গত কয়েক মাসে ১.৫ বিলিয়ন ডলারের বেশি আর্থিক সহায়তা এসেছে। কিন্তু ট্রাম্পের নতুন আমেরিকায় বাংলাদেশ নীতি পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি। যদিও আগের মতো রাজনৈতিক নিপীড়ন নেই, কিন্তু সাধারণ অপরাধ বেড়েছে। চুরি, ডাকাতি, ছিনতাই, নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। পুলিশ প্রশাসন এখনও পুরোপুরি ঢেলে সাজানো হয়নি। শিক্ষাক্ষেত্রে কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের আধিপত্য শেষ হয়েছে। ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরেছে। কিন্তু শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার এখনও পথ খুঁজছে। স্বাস্থ্য খাতে সীমিত অগ্রগতি। সরকারি হাসপাতালগুলোতে সেবার মান কিছুটা উন্নত হয়েছে, কিন্তু চিকিৎসা ব্যয় সাধারণ মানুষের নাগালের বাইরেই রয়ে গেছে। করোনার পর স্বাস্থ্য খাতে বড় ধরনের সংস্কার প্রয়োজন ছিল, যা এখনো হয়নি। তাহলে 11 মাসের হিসাব কি দাঁড়ালো?
ইতিবাচক দিক হলো স্বৈরাচার উৎখাত, মতপ্রকাশের স্বাধীনতা ফিরে আসা, অর্থনৈতিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক সুনাম। নেতিবাচক দিক নির্বাচনের অনিশ্চয়তা, আইনশৃঙ্খলা সমস্যা, দুর্নীতিবাজদের বিচারে বিলম্ব, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি। সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইউনূস সাহেব কি তার প্রতিশ্রুতি অনুযায়ী নতুন বাংলাদেশ গড়তে পারবেন, নাকি পুরনো সমস্যাগুলোই নতুন রূপে ফিরে আসবে? এর উত্তর নির্ভর করছে আগামী কয়েক মাসের উপর। নির্বাচন কবে হবে, সংস্কার কতটা গভীরে যাবে, আর দুর্নীতিবাজদের বিরুদ্ধে কতটা কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এই প্রশ্নগুলোর উত্তরেই লুকিয়ে আছে বাংলাদেশের ভবিষ্যৎ। জুলাই বিপ্লবের স্বপ্ন কি বাস্তব হবে, নাকি ইতিহাসের পাতায় আর একটি অসমাপ্ত অধ্যায় হয়ে থাকবে? সময়ই বলে দেবে।